সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা, আর এর ফলে দীর্ঘ যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে মিটার ছাড়া চললে মামলার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। এ বিষয়ে আরও জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সপ্তাহের প্রথম কর্মদিবসে এমনিতেই সড়কের যানের চাপ বেশি থাকে, তার উপরেই সড়ক অবরোধ। কর্মজীবী মানুষের ভোগান্তির কি চিত্র দেখছেন জানাবেন। যেমনটা বলছিলাম যে সিএনজি চালিত অটোরিকশা চালকরা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10টা পর্যন্ত কিন্তু সড়কে অবরোধ করে রাখে। রামপুরা সড়কটি তারা সকাল 8টায় প্রথমে সড়কটি অবরোধ করে রাখে। এরপর পুরো রামপুরা এলাকায় মিছিল করে এবং মিছিল করে কিন্তু যান চলাচল এতে কিন্তু রামপুরা এবং আশপাশের সড়কে বন্ধ হয়ে যায়। এরপর শুধু রামপুরা না, ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা চালকরা কিন্তু অবরোধ কর্মসূচি করে। এর কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু এর প্রেক্ষিতে কিন্তু ডিএমপি থেকে এই যে তাদের যেই মানে মিটারে না চালালে শাস্তি এবং জরিমানার যে বিষয়টা সেটা আসলে বাতিল করার ঘোষণা আসার পরও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই যে রামপুরা বাড্ডা সড়কে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু মিছিল করছে। তারা বলছে যে তারা এখন আশ্বস্ত হতে পারেনি, তারা এখান থেকে মিছিল করে বিআরটি এর কার্যালয়ে যাবে, সেখানে গিয়ে চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলে আশ্বস্ত হওয়ার পরই তারা সম্পূর্ণরূপে অবরোধ তুলে নিবে। আমরা একটু যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে এই বিষয়টি এখন পর্যন্ত ডিএমপি থেকে বাতিল করা হয়েছে, যে মিটারে না চালালে যে শাস্তি এবং আমাদের মিটার ভাড়া না চলালে 50,000 জরিমানা এবং 6 মাসের জেল, এবং আমরা মিটার ছাড়া আমরা গাড়ি চালাবো না। এই বিষয়টি ডিএমপি বাতিল করেছে, আপনারা জানেন কি না? আবার বিএডি যাবো, আবার বিএডি বলতে দিব। মিথ্যা মিথ্যা জানি না, মিথ্যা আমাদের কাছে মনে হয় মিথ্যা কথা বলছে। না না না, আমরা শুনি আমাকে নেতাদের সিদ্ধান্ত আমরা উঠাই নেব, আবার লুকাতে ওই জায়গা। আসলে বিষয় হলো এখন যে কথাটা শুনতেছি সেটা বাস্তব কিনা। আমাদের কেন্দ্রের থেকে যাদের নেতৃত্বে আমরা চলি 45-86 সভাপতি এবং সেক্রেটারি ঢাকা জেলার, তারা এখনো কোনো কিছু বলে নাই যে এটা মাইনে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তারা যদি বলে যে হ্যাঁ মাইনে নেওয়া হয়েছে, আমরা এখান থেকে বাসায় চলে যাব। আর যদি বাসায় সেটা তারা না বলে ততক্ষণ আমরা বিআরটি যেটা যে পর্যন্ত যাওয়ার কথা সে পর্যন্ত আমরা যাব। অবরোধ না, আমরা তো অবরোধ করতেছি না, আমরা তো মানববন্ধন করতেছি। সেটা হলো স্মারকলিপি। এখন আমরা এলেনবাড়ি বিআরটি বনানী। ওকে, এখানে সিএনজি চালক যারা তারা মূলত মিটারে না চালালে শাস্তি এবং জরিমানার যেই বিধান রাখা হয়েছে, বিআরটি যে সিদ্ধান্ত নিয়েছে সেই প্রেক্ষিতে কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে কিন্তু মিটারে তারা মূলত সিএনজি চালাবে না এমন ঘোষণা দিয়ে কিন্তু তারা মিছিল করে এখন বিআরটি এর কার্যালয়ের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে তারা বিআরটি এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তারপর আশ্বস্ত হয়েই তারা মূলত এই মিছিল এবং কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন। এর আগ পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না। একই অবস্থা কিন্তু রাজধানীর প্রায় গুরুত্বপূর্ণ সব পয়েন্টগুলোতেই কিন্তু একই অবস্থা। সেখানেও কিন্তু আসলে এই সিএনজি চালকরা কিন্তু কর্মসূচি পালন করছে। তাদের এই কর্মসূচির কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং যানজটও তৈরি হচ্ছে, দুর্ভোগে কিন্তু যাত্রীরা রয়েছেন। তবে তারা বলছেন যে মিটারে একদমই তারা গাড়ি চালাবেন না এবং বিআরটি এর যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিষয়টা তারা বিআরটি এর সাথে সরাসরি কথা বলে তারপর আশ্বস্ত হওয়ার পরই তারা কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন। রামপুরা বাড্ডা সড়কে কিন্তু তারা মিছিল নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু রামপুরা বাড্ডা সড়ক থেকে এই ছিল সবশেষ। রাকিব, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরো তথ্য জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের ডিসি সম্মেলন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উদ্বোধনী আয়োজন চলছে। কিছুক্ষণের মধ্যে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ,
দিক নির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠান সহ মোট 34টি কার্য ও অধিবেশন থাকার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে সম্মেলন উপলক্ষে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে দেয়া প্রায় 1050টি প্রস্তাবের মধ্যে আলোচনার জন্য মারণাস্ত্র ও ছড়রা গুলির ব্যবহার নিষিদ্ধ করা সহ 354টি প্রস্তাব নির্ধারণ করা হয়েছে। 18 ফেব্রুয়ারি শেষ হবে সম্মেলন। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। বেলা 12টার দিকে শুরু হবে মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে অবস্থানকারী মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের ধর্মপ্রাণ মানুষ আখেরি মোনাজাতে শরিক হবেন। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশে মুসল্লিরা। তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে 85টি খিত্তায় অবস্থান নেন। এই পর্বে 49টি দেশের 1449 জন মেহমান ময়দানে রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। ইজতেমার আরো খবর জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এখন সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। সামিয়া, দেখুন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হেদায়েতে বয়ানের পর নসিহতের বয়ান চলছে। মুরব্বীরা আলোচনা করছেন, যারা এখানে মেহমান হিসেবে উপস্থিত আছেন। এই বিশ্ব ইজতেমার যেহেতু সাদ অনুসারীদের আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে এই আনুষ্ঠানিকতা এইটা নসিহত শেষ করার পরপরই কিন্তু হয়তো 1 ঘন্টা পরে আমরা যেটা আনুমানিক সময়টা জানতে পেরেছি যে বেলা 12টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষ করে নসিহতের বয়ান শেষ করে কিন্তু আখেরি মোনাজাত শুরু হবে। সেই আখেরি মোনাজাতকে কেন্দ্র করেই শুধুমাত্র যে ইজতেমা ময়দানে যারা আছেন মেহমান, তাদের বাইরেও ঢাকার আশেপাশে মুসল্লি বা ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু অংশ নিতে এসেছেন, ছুটে এসেছেন। বলা যায় যে ঢল নেমেছে তুরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমার ময়দানে। তো সেক্ষেত্রে অনেকেই এসেছেন। কেন এসেছেন একটু জানতে চাইবো, বা আল্লাহ তাআলার কাছে কি চাইবেন একটু বলবেন, যে আপনারা কি আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য তো এখানে এসেছেন, কি চাইবেন আজকে দিনে? আল্লাহ পাকের কাছে আমরা এটাই চাবো যেন আমাদের পুরো মুসলিম উম্মাহ এক এবং এক প্লেটে চলে আসে, এক প্ল্যাটফর্মে চলে আসে। আর আমাদের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ সাহেবের অংশগ্রহণ হচ্ছে না। বিশ্বের প্রত্যেকটা দেশে তিনি যান। ইথিওপিয়া ইজতেমা হলো 1 লক্ষর উপরে মুসলিম একত্রিত হয়ে ইজতেমা করছেন। আমাদের দেশে আসতেছেন না। আমাদের দেশে শুধুমাত্র বয়স্ক মানুষই যা আছেন তা কিন্তু নয়, এখানে তরুণ বা যুবকরাও কিন্তু এসেছেন এই বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে। এই আখেরি মোনাজাত আজকে কি চাইবেন আপনি? আল্লাহর কাছে দেশে যদি শান্তি ফিরে আসে, দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তার কাছে চাম আল্লাহর কাছে দেশে যদি শান্তি হয়, এরকম বাংলাদেশে আসতে পারে। শুনছিলেন শুধুমাত্র যে বয়স্কদের যে চিন্তা ভাবনা, দিনের রাস্তা চলার যে পরিকল্পনা, কিভাবে চলতে হবে, যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র বৃদ্ধদের মাঝে বা বয়োজ্যেষ্ঠদের মাঝে কিন্তু ছড়িয়ে দেওয়া না, তরুণদের মাঝেও ছড়িয়ে দিতে বা ইসলামের দাওয়াত পৌঁছে দিতে যে শিক্ষণীয় পরিকল্পনা বা শিক্ষণীয় বিষয়, সেগুলো কিন্তু জানা হচ্ছে। আপনি একটু জানতে চাই আজকে আখির মোনাজাতে কি চাইবেন? আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ যেন আমাদের দেশকে, আমাদেরকে, আমাদের সমাজকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখে। অসংখ্য ধন্যবাদ। ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন কিভাবে? মুরব্বি একটু যদি আসতেন এদিকে। ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিবেন? এখান থেকে যে শিক্ষা অর্জন করেছেন সেটা আসলে কিভাবে প্রতিফলন ঘটাবেন? এই দাওয়াতটা হলো ধীরে ধীরে আগায় নিয়ে হবে দাওয়াতটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ওইভাবে নিয়ে হবে। আপনি কি এখান থেকে কি সফরে বের হবেন না বাড়ি ফিরে যাবেন? এখন সফরে বের হবো না, রমজান বাইরে হবো। রমজানের পর বের হবে। জি। কতদিনের সময়? এটা 40 দিন, 1 চিল্লা।
বিশেষ করে আসলে এখন যে আলোচনা হচ্ছে হেদায়েতের বয়ান পাশাপাশি নসিহতের যে বয়ান চলছে সেটা মূলত হচ্ছে এখান থেকে যারা সফরে যাবেন যখন তারা বের হবেন ইসলামের দাওয়াতের দিনের কাজে রাস্তায় আল্লাহর রাস্তায় বের হবেন আল্লাহর রাজি খুশি আল্লাহর সান্নিধ্য এবং কি সন্তুষ্টি লাভের আশায় যে প্রত্যাশা নিয়ে এসেছেন এই ময়দানে সেটা আসলে বাস্তবায়নের জন্য এই হেদায়েতের বয়ানটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু তারা বলে যাচ্ছেন বরাবরই এবং কি তারা চাইছেন যে এখান থেকে বের হয়ে আল্লাহর রাস্তা বের হবেন এবং কি দিনের আলো পৌঁছে দিবেন প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিবেন সেই কার্যক্রমগুলো কিন্তু এখন চলছে। এর পরবর্তীতেই যে আনুষ্ঠানিকতা সেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হচ্ছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে আমি এই ইজতেমা ময়দানের বাইরে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেখানেও আমি দেখেছি সাধারণ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিটা কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি তাদের যে নিরাপত্তা যাতে করে কোনো ধরনের সমস্যা পড়তে না হয় কোনো ধরনের জটিলতার সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী কর্মীরাও কিন্তু উপস্থিত আছেন। এছাড়াও ওয়াচ টাওয়ার তো রয়েছেই 25টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে র্যাব সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা যত সদস্যরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। আর এখানে যেটি আছে যে এখানে কয়েক মুসল্লিদের কাছ থেকে বা ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে এবারে যে সমস্যাগুলো আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে অনেকে পানির একটু সংকট রয়েছে, পানির দুর্গন্ধের একটা বিষয় রয়েছে। এই সমস্যাগুলো দূর করার জন্য আগামী বছর যাতে করে খুব ভালোভাবে তারা কোনো ধরনের অসুবিধা ছাড়াই যাতে ইজতেমা এই ময়দানে আসতে পারেন এবং কি মেহনত করতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে কিন্তু আয়োজকদের কাছে তারা দাবি জানিয়েছেন। আর এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হয়তোবা এই যে খিত্তাগুলোর মধ্যে যেগুলো জিম্মাদার রয়েছেন তারা কিন্তু এই হেদায়েতি বয়ানের যে তর্জমা বা সেই বিষয়গুলো যে আলোচনা বাংলা ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে আল্লাহর রাস্তায় কিভাবে কাজ করতে হবে ইসলামের দাওয়াত এবং কি পরকালের শান্তি লাভের আশায় কিন্তু তারা এসেছেন। আজকে সেই শূন্য হাতে তারা মহান রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে চাইবেন তাদের যে চাওয়া পাওয়া এবং কি আল্লাহ সন্তুষ্টি যাতে পরকালে মুক্তি মিলে এবং কি কবরের আযাব থেকে যাতে তারা কবরে যে ফুলের বাগান যাতে করে দেয় সেই বিষয়টাই কিন্তু তারা প্রত্যাশা করছেন জোরালো ভাবে। আর এর পাশাপাশি এইখান থেকে যে বয়ান বা যে হেদায়েতি যে আমল চলছে সেই আমল এবং কি দিলে যে আল্লাহ তাআলার বিশ্বস্ততা বা অর্জন করা সেই বিষয়েও কিন্তু সেই আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে। তো এই ছিল এখান থেকে সবশেষ থামে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুরু হয়েছে 3 দিনের ডিসি সম্মেলন। নিজ কার্যালয়ের শাপলা হলে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দরকার কোথায় আমরা আটকে যাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে হয়তো হচ্ছে না, অন্য সময় হবে। তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমার করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। আমাদের করোনা কাজ কি আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস। এটা নিত্য নৈমিত্তিক একটা নতুন কিছু আসে তা না, একই জিনিস বারে বারে আসছে, বিভিন্ন ভঙ্গিতে আসছে। সেগুলো আমরা কিভাবে করছি, কি হলে আরো ভালো হতো, কোঅর্ডিনেশনটা কিভাবে হতো, ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত, গেলে ভালো হতো, এগুলো নিয়ে আলোচনা। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে।
আমরা সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি। কিন্তু এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পারবো না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সব কিছু। কাজে সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা, নাকি পৃথক পৃথকভাবে হবে, এগুলো পরিষ্কার করে নেওয়া, যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই। তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে। এই নয় যে এটা আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, যে এটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে। সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়ার নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না, এটা আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে, সেটা আমরা দাবি পাওনা। কাজে আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব। এবং আমি এই সরকার তারও সরকার, কাজে আমি তারই সেবা করতে প্রস্তুত। এটা আমাদের একটা বড় কাজ। সামনে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় হাইয়েস্ট পয়েন্টে উচ্চতম স্থানে থাকবে। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানেও একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও তো থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও তো আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নাই, বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নাই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি। সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার, এটা একটা কাঠামো থাকা দরকার। র্যাঙ্কিং, জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, ক্লাসে যেরকম আমরা 1st, 2nd, 3rd করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না এটা। তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে, আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে, তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপ এগিয়ে গেছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়, এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য, যে আমি গতবার এই ছিলাম, এবারে এই হয়েছে, গত বছর এই ছিলাম, এই বছর এই হয়েছে। এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই। এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক, এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে 6 মাস কি 1 বছর 1 নম্বরে থাকি, বা 10 নম্বরের ভেতরে থাকি,
তাহলে আমাকে একটা পুরস্কার দেবে, একটা রিকগনিশন দেবে। আমরা যখন বসবো সবাই এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ এটা গত বছর সারা বছর ধরে 1 থেকে 10-এর মধ্যে ছিল, ওঠানামা করেছে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে বা 10 থেকে 20-এর মধ্যে ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ এবং কাজ দুটো একসঙ্গে মেলানোর জন্য এবং তার স্বীকৃতি। এটাই জন্য বললাম আমি যখনই এখানে আসার পরে সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয়, কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে শেষে মাঝখানে বলে, আমি যখন ওখানে ডিসি ছিলাম, অমুক জায়গায় ডিসি ছিলাম, ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায়। তারা এখানে চলে এসছে, বহু উঁচুতে অবস্থানে আছে, কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জেলার ডিসি ছিলাম তখন আমি এই করেছিলাম। এটা তার একটা স্বাতন্ত্র্য। আমি নিজের ইচ্ছায় অনেকগুলো কাজ করতে পেরেছি সেখানে, এবং আমার একটা তারপরেও বহু জায়গায় চাকরি করেছি, বহু তাপে চাকরি করেছি, কিন্তু ওইটাই আমার স্মরণীয়, যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম। এটাই সুযোগ, নিজেকে প্রকাশ করা, নিজের ক্রিয়াশীলতা, সৃজনশীলতা, এগুলো প্রকাশ করা। গতবান্ধা একটা কাজ তো আছেই, গতের মধ্যে থাকতে হয়, থাকি, কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে। এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে, আমরা যখন এরকম সম্মেলনে বসবো, কথাবার্তা বলবো, তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো, এটা সবাইকে শোনার। তো সবাই শুনলো, হচ্ছে মজার জিনিস, কারণ কোনো আইনও ভাঙে না, কিছু করে না, কিন্তু একটা বিরাট জিনিস করে ফেলেছে। অনেকে বলে যে আইনে ছিল না বলে আমি করি না, করতে পারিনি, হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই। ওই আইন, যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায়, এবং পরে দেখা গেলো আইনটাকে উৎসাহিত করেছে, নিরুৎসাহিত করে না। ওই জিনিসটা দেখি খেয়াল রাখা, যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু, সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময়, আমার কর্মজীবনের একটা স্বল্প সময়, কিন্তু যে বললাম এটা খুব স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই, যার মধ্যে করতে চাই। আমরা অনেক সময় এখানে বসে, ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত নিই, সেটা জেলা পর্যায়ে গিয়ে কিভাবে প্রকাশিত হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হয়, জানার কোনো সুযোগ থাকে না আমাদের। যেমন আমরা বারে বারে কথার মধ্যে আসি জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা বাবা নাই। আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার, পাসপোর্ট করা হয় নাই, জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে, আমার আমলে জন্ম নিবন্ধন কি করতে জানিও না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পাওয়া যায়, পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জন্ম সনদ। সরকার ব্যবস্থা করতে পারে না এই বলে অজুহাত দিয়ে তো চলবে না, নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম, যে টাকা দিলে করে দিতে পারে, কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ তার প্রাপ্য যে কোনো সময়, যে বয়সে চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটার একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি, ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে গেল সব কিছু। আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্ম সনদ থেকে থাকে, তাহলে আমি এনআইডি পাবো। এগুলো এখন অনলাইন পাওয়ার কথা, আমরা অনলাইন পাচ্ছি কিনা? পাসপোর্ট অনলাইন, এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা? এখনো দেখি ওই এমআরপি করছে। কেন হচ্ছে? আইন তো আছে। আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে, এটাও আমি আশা করি না। শুরু তো করতে হবে সে কথার কাজটা করা, যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না, এখানে সব
ই পাসপোর্টে নিয়ে যাব আমি, যেহেতু আমাদের এই টিমের কাজ, যে টিম এখানে আমরা বসে আছি, এখানে আইন বানানো হয়, এটা আইন খাটানো হয়, নিয়ম মানা হয়, এগুলোতে আমরা কিভাবে যাব, একটার থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব। বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না, অমুক করতে পারছে না, কর দিতে পারছে না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন? কৃষি আটকে গেলাম কেন? এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না, করতে পারি না, জমাকে বেচা কেনা আমরা করতে পারছি না। কি যার উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে ফেলছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, ধীরে সুস্থ হচ্ছে। কেন পারছি না? এটাই হলো আমাদের অপারগতা। খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না। সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে, অনলাইনের সিরিজ হয়ে গেছে, অসংখ্য জিনিস অনলাইন। এটা কিন্তু এইখানে বিল্ডিংয়ের বলতে বসা হওয়া, দেশে হয় না। দেশে না হলে এটা করে লাভ থাকে আমার, এই জিনিস করে হলা যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন, আর কিছু থাকবে না। সেটা বলে যে আজকে রাতারাতি করতে পারবো না, রাতারাতি হবে না তো, সেটা আমি বলি না, কিন্তু একজন ফার্স্ট হবে, সেটার কথা বলছি। এই অনলাইনের জন্য এক যারা ফার্স্ট হবে বলে আমি সবটা করে ফেলেছি, অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি, এটা 100% আমার জ্ঞান। আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি, ফার্স্ট হয়েছি আমি। এটা তো হতে পারে, আমি সেকেন্ড হতে পারি, থার্ড হতে পারি, আমি লাস্ট হতে পারি, হবে না সে কথা ঠিক না। যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে, এটাতে আমার যোগ্যতা, আমার কৃতিত্ব। এই বয়সে আমি দেশের এই টিমের, গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম, আমার কন্ট্রিবিউশনটা কি। সিলেটের দক্ষিণ সুরমায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 2টি বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে 9 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ শুরু হয়েছে। সকাল 8টার দিকে উদ্ধার তৎপরতা শেষে রিলিফ ট্রেন ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শনিবার রাত 11:30টার দিকে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্যাঙ্কারের 2টি বগি দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এ সময় সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেট রেলওয়ে স্টেশনে রাতের এবং সকালের ট্রেন আটকা পড়ে। পরে রাত 1টার দিকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ঋণের চড়া সুদহার, দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি না পাওয়া আর রাজস্ব বিভাগের হয়রানিতে নাকাল তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এসব অভিযোগ শোনারও যেন কেউ নেই। শিল্প মালিকদের সংগঠনের শীর্ষ পদে বসে আছে আমলা। চতুর্মুখী সংকটে দিশেহারা উদ্যোক্তারা। নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ক্ষমতায় থাকতেই তারা তা নিশ্চিত করতে পারেনি। চড়া দাম দিয়েও এখন শিল্প মালিকরা মানসম্মত জ্বালানি পাচ্ছেন না। এই অবস্থা ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প ঘন এলাকা জুড়েই। আমরা গ্যাসের অভাবে কিন্তু এলপিজি দিয়ে, সিএনজি দিয়ে করার চেষ্টা করছি, এবং গত সরকার আমলে অনেকে গ্যাস লাইন প্যানে অনেকে পেয়েছে, যারা পেয়েছে একটা বন্ধ হচ্ছে। জ্বালানির অভাবে এমনিতেই কমেছে উৎপাদন সক্ষমতা, তারপরও ব্যাংকের ঋণের চড়া সুদ আর নানা জটিলতায় মিলছে না চাহিদা মতো মূলধনের যোগান। এতে করে আমদানি করা যাচ্ছে না কাঁচামাল, আর এসব কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশিরভাগ কারখানা। মনিটারি পলিসি প্রচণ্ডভাবে টাইটিং করে দিয়েছে। এই টাইটনিংয়ের কারণে আগে যে শ্রেণীকরণ হতো, একটি কোম্পানি আগে 6 মাস পর্যন্ত যদি কোনো ঋণ থাকলে পরিশোধ করে এটাকে নির্দিষ্ট পর্যায়ে রিস্কেডিউল করে আনতে পারতো, সেটি এখন 3 মাস। 3 মাসের মধ্যে এটিকে ব্যাংক্রাফসির ডিক্লেয়ার করে দেওয়া হয়। এতেই সংকটের শেষ নেই। দেশের প্রধান রপ্তানি খাত প্রাধান্য পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্কায়ন জটিলতার এখনো সমাধান হয়নি। যখন আমরা আমদানি করে থাকি ফেব্রিক্সগুলো, সুতাগুলো, অ্যাক্সেসরিজগুলো, এয়ারপোর্টের আমাদের অনেক দিন পরে থেকে রিলিজ, ধরেন আজকে একটা মাল চিটাগাং পোর্টে আসলো, এটা অনেক ক্ষেত্রে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যায় কাস্টমস রিলিজ করতে। উদ্যোক্তাদের অভিযোগ, এসব সংকট নিয়ে কথা বলার মতো নেতৃত্বও নেই এখন বিজিএমইএতে। বিজিএমইতে 35 জনের বোর্ড, বাট এখন কাজ করতেছে একজন সরকারি কর্মকর্তা আর হলো মাত্র 10 জন। 10 জনের মধ্যে 2-3 জন অনুপস্থিত।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থবছরের 7 মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে $2,355 কোটি। গেল অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় 12% বেশি। বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার। আরও বেশি করে আমাদের উৎপাদন করা সেইটা বাড়াতে হবে এবং সেটার জন্য প্রযুক্তি, দক্ষতা, শ্রমিকদের এগুলি বাড়াতে হবে। এটা হলে আমাদের অনেক সুযোগ রয়েছে। যদিও উদ্যোক্তাদের শঙ্কা, চলমান সংকটগুলো সমাধান না করলে আগামীতে প্রধান রপ্তানি খাতের আয় কমবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল প্র্যাকটিস ম্যাচ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন নেবে টাইগাররা। আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেরেছে শান্ত, মিরাজ, মুশফিকরা। দেশে পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ায় দুবাইয়ে অনুশীলনে বেশ সিরিয়াস টাইগাররা। প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল পাকিস্তান এ দলের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। বল হাতে ব্যস্ত সময় পার করেছেন তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিনরা। নেটে লম্বা সময় ধরে ব্যাট করেছেন অধিনায়ক শান্ত। বিপিএলে সেভাবে সুযোগ না পেলেও নিজের মতো করেই প্রস্তুতি সেরেছেন তিনি। এদিকে প্র্যাকটিস ম্যাচ থেকে প্রিপারেশন নেবে শান্ত, মিরাজরা। অনুশীলনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্ট নিয়েই কাজ করছে দল বলে জানিয়েছেন তানজিম সাকিব। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করবো প্র্যাকটিস ম্যাচ। আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো, খুবই ভালো গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি। সো খুব ভালো একটা ফিল হচ্ছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।